রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প উইথ রায়ান চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি বাঙালির বড় উৎসব সবাই খুব আনন্দের সাথেই উদযাপন করছেন। আজকে আপনারা শুনবেন লেখিকা শ্রেয়া রাধিকার কলমে বহুমুখী দুর্গা। গল্পটা মন দিয়ে শুনুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। শুরু করছি আজকের গল্প বহুমুখী দুর্গা। মা দুর্গা কেবল পূজা অর্চনার দেবী নন, তিনি আসলে নারীর এক অন্তর্নিহিত শক্তি, সাহস ও মমতার এক অনন্য প্রতীক। তার এক একটি রূপ যেন জীবনের এক একটি অধ্যায়কে প্রতিনিধিত্ব করে। কখনো তিনি মমতাময়ী মা, যিনি সন্তানের সুরক্ষার জন্য নিজেকে বিলিয়ে দেন। কখনো তিনি অগ্নিশিখার মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড, যিনি অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়েন। আবার কখনো তিনি সংসারের ভারসাম্য রক্ষাকারী গৃহিণী, যিনি ধৈর্য ও সহনশীলতায় পরিবারকে এক সূত্রে গেঁথে রাখেন। বহুমুখী দুর্গা তাই কেবল এক দেবীর নাম নয়, বরং প্রতিটি নারীর ভিতরে জেগে থাকা বহুমাত্রিক রূপ, যে রূপ একদিকে ভালোবাসা ও আশ্রয় প্রদান করে, তেমনি অন্যদিকে অন্যায় আর অশুভের বিরুদ্ধে অদম্য শক্তি হয়ে দাঁড়ায়। দেবী দুর্গার এই বহুমুখী রূপই আমাদেরকে মনে করিয়ে দেয়, নারী মানেই শক্তি, নারী মানেই সৃজন, নারী মানেই অটল লড়াই আর অনন্ত ভালোবাসা। আজ মহা অষ্টমীর দেবী বন্দনায় নারীর মধ্যে বেঁচে থাকা কিছু মা দুর্গার স্বরূপ আপনাদের সামনে আমরা তুলে ধরব। গল্পের প্রথম ভাগ হল জীবন যুদ্ধের লড়াইয়ে মাতৃশক্তির অবদান। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে স্টেজে উঠে দাঁড়ালো সে। সবচেয়ে সুন্দরী মহিলা বিউটি কুইনের অ্যাওয়ার্ড পাচ্ছে আজ। বছর 10 আগেও তার গায়ের চাপা রংটার কারণে শ্বশুরবাড়ি থেকে মানতে চায়নি তাকে, যার জন্য 15 বছরের প্রেমও তাকে ছুঁড়ে ফেলেছিল আস্থা করে। গায়ে লেগেছিল অসংখ্য কালি অপবাদ। সব মুছে উঠে দাঁড়িয়েছিল সে, আবার এগিয়ে গিয়েছিল জীবনে চলার সামনের পথে। বিউটি কুইনের মুকুটটা মাথায় পড়ে মাউথপিসটা সামনে নিয়ে সে বলতে লাগলো, আমি কালো নই, জগতের আলো, আমি উমা। জীবন্ত দুর্গা দেখেছেন কখনো? আমি দেখেছি। আমার ঘরে যে সে আছে, হ্যাঁ, তার হয়তো মা দুর্গার মতো 10টা হাত নেই, আছে 2টো হাত। সেই হাতে কিন্তু অস্ত্র ধরা নেই, আছে ভালোবাসা, করুণা, স্নেহ, মমতা। তার 10 হাতের দরকারও নেই, সে নিজের 2 হাত দিয়ে 10 হাতের কাজ করে।
তার না মা দুর্গার মতো তৃতীয় নয়ন নেই, জানেন তো। কিন্তু তার ওই দু চোখ কতটা গভীর, লাস্যময়ী, মমতাময়ী, মায়া ভর্তি যেন ওই দু চোখ। আমার বাবার টেলারিং মেটেরিয়ালের দোকান। জানেন তো, এই পুজোতে না খুব ভিড় হয়। সেদিন তাকে দেখেছি সন্ধেবেলার টিফিনে চায়ের সাথে দুটো বিস্কুট খেয়ে নিচে বাবাকে সাহায্য করতে গেল। কারণ সেই মানুষটা যে উপরে টিফিন খেতে আসতে পারছে না, সে গেলে উপরে এসে একটু খেতে পাবে। ভাববেন না যে আমাদের বাড়িতে খাবারের অভাব, খাবারের নয়, সেই মানুষটার কাছে সময়ের অভাব। তার না খুব কাজ, জানেন তো। সব শেষ করে তারপর সে খেতে বসে দুপুরবেলা। খেতে খেতে সেই 2:30। দুপুর 2টোয় সব সেরে স্নান করে পুজো করে তারপর বসবে সে। তার নাকি খিদেই পায় না, অথচ তখন কিন্তু আমাদের খাওয়া হয়ে হজম হয়ে যায় সব। যদি আমরা কোনো ভুল করি, সে না সব বুঝিয়ে ঠিক করে দেয়। কিন্তু যেই তার কোনো কাজে একটু ভুল হয়, আমরা তাকে অনেক কথা শোনাই, তাও তার মুখ থেকে টু শব্দটি বেরোয় না। সব থেকে ভালো খাবারগুলো আমাকে আর বাবাকে দেওয়ার পর ঠিক যতটুকু বেঁচে থাকে সেটাই তার প্রিয়। আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের থেকে প্রথম পুরস্কার নিচ্ছি, সেটা তারই জন্য। হ্যাঁ, আমি দেখেছি আমার জীবন্ত দুর্গাকে, আমার মা, আমার ভবানী মাকে। মা শব্দটার মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সমস্ত স্নেহ, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা। জীবনের প্রথম শিক্ষক হলেন তিনি। তার কাছেই মেলে এক নিরাপদ ছায়া ঘেরা আশ্রয়। একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করেন, তখন থেকেই শুরু হয় তার এক অদ্ভুত যাত্রা। 9 মাস 10 দিন নিজের কষ্ট, ব্যথা, অসুবিধা সব কিছুকে সহ্য করে তিনি এক নতুন প্রাণকে পৃথিবীতে নিয়ে আসেন। সন্তানের প্রতিটি নড়াচড়া, প্রতিটি স্পন্দন তার কাছে জীবনের সেরা আনন্দের অভিজ্ঞতা। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে সে সব সময় একই রকম থাকে। সমাজের সব মানুষরা যখন দূরে সরে যায়, তখন মাই সন্তানের পাশে এসে দাঁড়ায়। তার কোলই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। তিনি যেমন কোমলভাবে সংসারের সব কিছু কাঁধে তুলে নেন, তেমনি আবার প্রয়োজন হলে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তিনি হয়ে ওঠেন দুর্গতি নাশিনী দুর্গা। আসুন আজ আমরা সবাই মিলে জগৎজননী মা দুর্গার সাথে সাথে নিজেদের জন্মদাত্রী মায়ের কাছেও আশীর্বাদ নিয়ে শুরু করি জীবনের নতুন পথ চলা। নারী শক্তির এই রূপের নাম মাতৃরূপিণী দুর্গা। গল্পের দ্বিতীয় ভাগ হল সমাজ হতে বঞ্চিত নারী শক্তির অন্তিম পরিণতি। রুগ্ন শুগ্ন হাতে মেয়ের শেষ স্মৃতিটুকুর উপর একবার হাত বুলিয়ে অ্যাসাইলামের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল সঞ্চিতা দেবী। পুরনো কথা ভাবতে ভাবতে চোখ দুটো নিমেষেই ভিজে উঠল তার। বছর 18-র একটা মেয়ে ছিল তার, কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। বেশ মিষ্টি, ফুটফুটে হাসি খুশি। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে কি হয়ে গেল। সেবার পঞ্চমীতে নিজের ফোনে সব বন্ধুদের বেরোনো ছবি দেখে খুব জেদ করেছিল মেয়েটা। বলেছিল
মা, এই দেখো মাম্পি, নন্দিনী, আমার সব বন্ধুরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। শুধু আমি একাই ঘরে বসে আছি। চলো না মা, একটু বেরিয়ে আসি। বেশি দূর যাব না, এই কাছেই একটু কোথাও ঘুরে আসি। সেদিন হয়নি, তবে ওর বলার ধরন দেখে আর না বেরিয়ে থাকতে পারেননি। পরের দিন ঠিক করেছিলেন বেরোবেন, কিন্তু পরের দিন সকালে মেয়ের সাথে মেহেন্দি পরা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। মা বলছে পর, মেয়ে বলছে পড়বে না। আসলে প্রত্যেকবারই পড়ে, এবার কেন জানি না পড়তে নাকি একদমই ইচ্ছা করছে না তার। যাই হোক করে নিজের থেকেই পড়ল। এক হাতে পড়ে হাত ব্যথা করছে বলে আর অন্য হাতে পড়ল না। কিন্তু সেদিন টিফিন খেতে খেতে অনেক কথা শুনিয়েছিলেন সঞ্চিতা দেবী নিজের মেয়েকে সকালের ওই ঝগড়াটা নিয়ে। ষষ্ঠীতে ঝগড়া করতে নেই, বাজে কথাও বলতে নেই, সব পেয়ে যাচ্ছিস সহজে বলে মাথায় চড়ে বসছিস। আরো ডিমান্ড বাড়ছে তোর। কাল এমন ভাবে বললি না যে আজ না নিয়ে তোকে বেরোতে পারবো না। অভাবের সংসারে সব দিই তোকে, তাও তোর লোভ কমে না। আসলে মেয়েটা পুজোর সময় বাইরে বেরোলেই একটু ভালো মন্দ খেতে চায়। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা মেয়েটার অবশ্য বেশি কিছু ডিমান্ড ছিল না। ওই এগরোল, ফুচকা এইসবই খেতে চাইতো। তার মাও কিনে দিত, বারণ করতো না। বছরে একবারই তো চায় মেয়েটা। অবশ্য ওর স্বভাবও ভালো ছিল, যেখানে যা খেত মা বাবার জন্য নিয়ে আসতো। মা বাবাকে না দিয়ে খেলে ওর নাকি তৃপ্তি হয় না। তাহলে কি এমন চেয়েছিল সে, যার জন্য তার মা অমন কথা শোনালো? তার মা হয়তো দেখেনি, কিন্তু খেতে খেতে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল ভাতের থালায়। খুব কষ্ট হয়েছিল সেদিন। তারপর সব ঠিকঠাকও হয়ে গিয়েছিল, কিন্তু পরের দিন হঠাৎ করেই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে ডক্টর বলেন, বাঁ পায়ের হাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ইমিডিয়েটলি ওটা কেটে বাদ দিতে হবে। হলো তাই। সুস্থ হয়ে মেয়ে বাড়ি ফিরল। পায়ে যদিও কাঠের পা লাগিয়েছে হাঁটার সুবিধার জন্য, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎই মাস তিনেক পরে পায়ের অপারেশন করা জায়গাটা ধীরে ধীরে পচতে শুরু করে। যখন সবাই এটা বুঝতে পারল, তখন একেবারে লাস্ট স্টেজ। বাইরের অঙ্গ তো পচেছেই, ভিতরের সব অঙ্গ পচে গেছে। সেদিন দেখেছিল সঞ্চিতা দেবী কিভাবে চোখের সামনে একটু একটু করে নিজের মেয়েটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি অসহায়ের মতো কিছুই করতে পারছেন না। সেদিন তিনি দেখেছিলেন স্লাইনের মধ্যে দিয়ে কি করে লিকুইড আবার খাওয়ানো হচ্ছে অপর্ণাকে। সেই খাবারটুকু খেতেও কষ্ট হচ্ছে ওর, অথচ এই মেয়েটাই নিজের মায়ের হাতের সব খাবার পছন্দ করত খেতে। ফুঁপিয়ে কেঁদে উঠলেন সঞ্চিতা দেবী। তিনি আজও মনে করেন, সেদিন যদি মেয়েকে অত কথা না শোনাতেন, কিছুই না বলতেন, তাহলে হয়তো আজ বেঁচে থাকতো তার মেয়েটা। এই এই তুমি আবার কাঁদছো? এই কতবার বলেছিলে এরকম সবসময় ফ্যাচ করে কাঁদবে না? উফ, আমার হয়েছে যত জ্বালা। আমার কপালে এইসব রোগই জোটে। বন্ধ করো কান্না, চুপ। একজন অ্যাসাইলামের নার্স তীক্ষ্ণভাবে বলে উঠল। সঞ্চিতা দেবী নিজের মনেই বলে উঠলেন, এরা কেউ বুঝবে না আমার কষ্টটা। শুধু শুধু আমায় পাগলা গারোতে পাঠিয়েছে বাড়ির লোক। মেয়ের জন্য কষ্ট পেয়ে কাঁদতাম বলেই আমি পাগল হয়ে গেলাম। সত্যি কি তাই? একজন মা তার মেয়েকে এতটাই ভালোবাসে যে সেই মেয়েটি হয়ে ওঠে তার জীবনের শ্বাস, তার বেঁচে থাকার একমাত্র কারণ। মেয়ের হাসি মানে তার উৎসব, মেয়ের কান্না মানে তার নিজের ব্যথা। কিন্তু হঠাৎ করেই মেয়েটিকে হারিয়ে ফেলার পর মায়ের সমস্ত পৃথিবী যেন এক ধাক্কায় থেমে যায়। সে আর বাস্তবকে মানতে পারে না।
দিন যত গড়ায় তিনি সব কিছুই ভুলতে থাকেন। এভাবেই সীমাহীন ভালোবাসা আর অসহ্য যন্ত্রণায় একসময় স্বাভাবিক মা ধীরে ধীরে ডুবে যায় পাগলামির অন্ধকারে। মানুষের কাছে সে হয়তো পাগল, কিন্তু তার কাছে এই ভ্রমই একমাত্র আশ্রয়। কারণ ভালোবাসার টানে সে এখনো বিশ্বাস করে মেয়েটা কোথাও যায়নি, সে তার মধ্যেই এখনো বেঁচে আছে। নারী শক্তির এই রূপের নাম হল স্মৃতিরূপিণী দুর্গা। গল্পের চতুর্থ ভাগ হল সাংসারিক যুদ্ধে নারী শক্তির অবদান। বাবা ছোটবেলায় মারা গেছেন, তখন ভাইটার সবে বছর 3 বয়স, আর ঐশিকার বছর 5। মা সারাদিন লোকের বাড়িতে কাজ করে যে দুমুঠো চাল জোগাড় করত, তাতেই রাতের খাওয়াটা হয়ে যেত 3 জনে। পরদিন ভোরে আগের দিনে জল ঢালা ভাত খেয়ে আবার কাজে বেরোতো ওর মা। ছোটবেলা থেকেই আজ অবধি এটাই দেখে আসছে ও। সামনেই হায়ার সেকেন্ডারি রেজাল্ট। দিন কয়েক আগে ভাইটার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দুর্দান্ত রেজাল্ট করেছে। ওর আরও পড়ার ইচ্ছা, ভাইটা ডক্টর হতে চায়। ঐশিকা সেই জন্য এখন কয়েকটা কাজের খোঁজ করছে। ওর পড়াশোনার গণ্ডি এত অবধি স্থগিত থাকলো, আর পড়বে না ও। কিন্তু ভাইকে পড়তেই হবে, ওর ইচ্ছে পূরণ করতেই হবে। মাস 3 পরে এক সকালে ভাই স্কুলে গেছে, মাও কাজে বেরিয়েছে। এখন অবশ্য মাকে কাজটা কমই করতে হয়, যেহেতু নিজে এখন কাজ করে, ভালো স্যালারি। চটপট কুর্তি লেগিংসটা পরে একটা ছোট পারফিউম, কাজল, লিপস্টিকটা সাইড ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে গেল। এইসব ওর নিজের টাকায় কেনা, মা ভাই অতটা জানে না। ওদের এসব কাজে সবাইকে সবটা জানতে দেওয়া চলে না, শুনলে লোকে কি বলবে এই ভয়ে। সন্ধ্যার সময় একটা সুন্দর লাল শাড়ি পরে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, গায়ে হালকা পারফিউম লাগিয়ে দরজায় এসে দাঁড়ালো পতিতা পল্লীর রেড লাইট এরিয়া, বা আমাদের ভাষায় নিষিদ্ধ পল্লীতে। এখনই তো বেশি ভিড় হবে, বড় বড় লোকেদের আনাগোনা বাড়বে। মায়ের স্বাস্থ্য, ভাইয়ের উচ্চশিক্ষা, এইসবের জন্য নিজেকে যে বিলিয়ে দিতে পারে, সেই তো মা দুর্গারই আরেক রূপ, তাই না? নিজেকে নিঃস্ব করে সমাজের কাছে কলঙ্কিত হয়েও সে নিজের জায়গায়, নিজের প্রতিজ্ঞায় অটল। অসহ্য সহ্য শক্তি তার। বহু কষ্ট, বহু লাঞ্ছনা সহ্য করেও কখনো সে নিজের পরিবারের দিকে আঙুল তুলতে দেবে না কাউকে। তার স্বপ্ন ভাইকে পড়াবে, অনেক দূর পর্যন্ত পড়াবে। দূর থেকে কোনো এক পুজোর ঢাকের আওয়াজে মনটা আনচান করে ওঠে ওর। চোখের কোলে হালকা জল জমেছে কি? হ্যাঁ, মনে হয় জমেছে। মনে পড়ে কত আশা করে বাবা মা তার নাম রেখেছিল ঐশিকা। একজন নারী জীবন শুরু হয় অনেক রঙিন স্বপ্ন নিয়ে, কিন্তু সংসারের দায়িত্বের চাপে সে নিজের সবকিছু ত্যাগ করতে বাধ্য হয়। নিজের ইচ্ছে, পড়াশোনা, ভালোবাসা সব কিছু ছেড়ে শুধু পরিবারের সুখ দুঃখ সামলাতে সেই নারী ব্যস্ত হয়ে ওঠে। প্রতিদিনের অভাব, অনটন আর অসহায়তা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। অবশেষে সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে সে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা সমাজের চোখে খারাপ কাজ। নিজের সম্মান আর স্বপ্ন বিসর্জন দিয়ে সে সেই পথের সাথে জড়িয়ে পড়ে। পরিবার বাঁচল তো ঠিকই, কিন্তু সেই নারী হারিয়ে বসে তার নিজের সত্তা, নিজের আলো। শেষ পর্যন্ত তার জীবন হয়ে গেল এক অসমাপ্ত আত্মত্যাগ আর যন্ত্রণার গল্প হয়ে।
সেই নারী হয়ে উঠল সমাজের চোখে একজন পতিতা। অনেক কষ্ট ও যন্ত্রণা সয়ে নিজের পরিবারকে শান্তিতে রাখে যেই নারী, সেই নারীর রূপের নামই তো হয় ক্লেশ নাশিনী দুর্গা। গল্পের পঞ্চম এবং অন্তিম ভাগ হল অশুভ শক্তির বিনাশে নারী শক্তির অবদান। আজ বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল সুদীপ্তার। স্কুটিটাও বেশ জোরে চালাচ্ছে। একটু মফস্বলের দিকে বাড়ি ওর, তাই সন্ধে হতে না হতেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। তবেও আধুনিক যুগের মেয়ে, এইসবে মান্যগুণ্যি একদমই করে না। এই জন্য মায়ের কাছে বকাও খায়, কিন্তু কে শোনে কার কথা। সবসময় মায়ের উল্টো দিকে চলাই বেশ পছন্দ করে ও। মা নাচ গান শিখতে বললে ও ক্যারাটে সুইমিং শিখে আসে। ওর মতে ওই রকম লতপত করে নেকু হয়ে নাচ গান করার থেকে ক্যারাটে শিখে বোল্ড হওয়া ভালো। ওর বাবারও সায় আছে এতে, তাই তো মেয়েটা এত বাড়ে। ওর মা তখন রেগে মেগে বলতে শুরু করে, যেমন বাপ তেমনি মেয়ে, কোথায় একটু বারণ করবে তা নয়, উনিও তালে তাল মেলাচ্ছেন। বলি, মেয়ে মানুষ কোথায় একটু ধীর স্থির হবে তা নয়, সারাদিন ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। করো না করো, আরো ভালো করে করো, মাথায় তোলো, পরে বুঝবে ঠেলাটা। মার কথা শুনে দুজনেই মিচকি হাসে। উচ্চ মাধ্যমিকের পর এক প্রকার প্রায় জোর করেই ডিফেন্সে যাবে বলে কমার্স নিয়ে ভর্তি হয়েছে। তবে এবার বাবা একটু আপত্তি করেছিল। যতই হোক মফস্বল এলাকা, অত উঁচু পর্যন্ত পড়ার স্বপ্ন আজ পর্যন্ত এই এলাকার কেউ দেখেনি, তাই ওনার একটু ভয় হয়। এখানে সবাই ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই একটা সাধারণ চাকরির চেষ্টা করে, কিন্তু ওনার মেয়ের এত বড় স্বপ্ন, একটু চিন্তা তো হবেই। যতই হোক এটা তো আর শহর নয় যে বিপদে পড়লে কেউ ছুটে আসবে। তবুও মেয়ে জেদের কাছে হার মেনে শহরে একটা নামী কলেজে ভর্তি করেছেন। ওনার স্ত্রী একটু প্রথম গাঁইগুই করলে পরে ঠিক হয়ে যান। আসলে ওই প্রতিবেশীদের এটা ওটা কথার জন্য যা হয়। সুদীপ তার কলেজের পাশেই ওদের কলেজের একজন প্রফেসর টিউশন করায়। কলেজ করে ওখানে পড়ে, তারপর বাড়ি ফেরে। একটু রাত হয়ে যায়, আর যাতায়াতের সুবিধার জন্য বাবাই একটা স্কুটি কিনে দিয়েছে, সেটা করেই বাড়ি ফিরছে এখন। কিন্তু এই মাঠের পাশে ক্লাবের কাজটা এলেই শরীরে কেমন একটা শীতল শিহরণ খেলে যায় ও। যতই সাহসী হোক, নিজের আত্মসম্মান আর মর্যাদার কাছে ওই সাহসও ভেঙে চূর্ণ হয়ে যায়। আসলে ওই ক্লাবে সন্ধ্যের পরই দুনিয়ার যত গাঁজাখোর মদখোর আছে তাদের আড্ডা বসে। কেমন যেন উগ্র চাহনি ওদের। ওকেও দেখেছে ওই চাহনি দিয়ে অনেকবার, যেন পুরো শরীরটাকে পোশাকের উপর দিয়ে মেপে নিতে চাইছে। শরীরের প্রত্যেকটা ভাঁজ খাঁজ সব কিছুই। একটু অস্বস্তি লাগলেও বাবা মাকে এই ব্যাপারে কিছুই বলেনিও। মানুষ দুটোর তো বয়স হচ্ছে, আর কত ওদের ছত্রছায়ায় ওদের আগলে বড় হবেও। নিজেকে তো মেলতেই হবে। শুধুমাত্র কয়েকটা মানুষরূপী পশুর জন্য তো নিজের সব কিছু ত্যাগ করতে পারে না ও। আজও তেমনই আড্ডা বসেছে ওদের, আবারও সেই উগ্র চাহনি। উফ, কি অস্বস্তিকর পরিবেশ। তবে আজ যেন শরীরে ঠান্ডা স্রোতের প্রবাহটা হঠাৎ বেশি মনে হচ্ছে। কিন্তু কেন? কিছুটা এগিয়ে যেতেই পিছন থেকে একটা অশ্রাব্য ভাষা উড়ে এলো। কি চিকনি চামেলি, এত রাতে কোথায় চললে? দেখছিস না পিঠের ব্যাগ, নিশ্চয় কোথায় স্পেশাল কাজে গেছিল। শালা গত দেখেছিস? এত অন্ধকারেও যেন আলো ঠিক রাখছে। হ্যাঁ, উফ, পুরো মাখন। মনে হচ্ছে টুপ করে ধরে
টুপ করে খেয়ে নি। বলেই বিশ্রীভাবে জিভ চাটল। পুরো আগুন রে, দেখেই দাঁড়িয়ে গেল আমার। ছুলে কি হবে সেটাই ভাবছি। বলেই সবাই মিলে বিকটভাবে হেসে উঠল। সুদীপ্তা প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। কথাগুলো শুনে ওর মাথা জ্বলে যাচ্ছে, ঠোঁট মুখ টিপে বন্ধ করে আছে। হঠাৎই ওর মায়ের বলা একটা কথা মাথায় ভেসে উঠল। করো না, করো, আরো ভালো করে করো, মাথায় তোলো, পরে বুঝবে ঠেলাটা। মুহূর্তে সজোরে ব্রেক চেপে স্কুটিটা থামিয়ে দিল। টপের উপর থেকে জ্যাকেটটা খুলে কোমরে আঁটো করে বেঁধে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। ও মা, এই যে দেখি নিজেই আসছে আমাদের কাছে। মনে হয় আমাদের মতোই করতে ইচ্ছে হয়েছে ওরও। এসো এসো। সুদীপ্তা একদম মুখোমুখি দাঁড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কি চাই? তোমাকে সোনামণি, তোমাকে। বলেই একজন এগিয়ে এলো। ওকে, আমার কোমরে বাঁধা এই জ্যাকেটটা দেখছো সবাই? যদি কেউ এটা খুলে নিতে পারো তবে আমি নিজের ইচ্ছায় নিজেকে তোমাদের কাছে সমর্পণ করব। সুদীপ্তার চাহনি তীক্ষ্ণ, গলার স্বর ঠান্ডা। ইয়ার এমন কি? একটা ছেলে এগিয়ে আসতেই হঠাৎই সুদীপ্তা ওর হাতটা পেছনে নিয়ে অন্য হাতটাও পিছন দিকে নিয়ে গিয়ে পিছমরা করে সজোরে হাতে চাপ দিয়ে মুচড়িয়ে ধরল। ছেলেটা কাতর কণ্ঠে চেঁচিয়ে উঠল, তারপর পায়ের উপর দিল এক পা। আরও চেঁচিয়ে উঠল ব্যথায়। উড়ুতে একটা লাথি দিয়ে ঠেলে ফেলে দিল তাকে। আবারও ব্যথায় কোকিয়ে উঠল। সামনের ছেলেটার অবস্থা দেখে বাকি সবার তখন নেশা ছুটে গেছে। এই হাত কয়লা ভাঙা হাত, হাতা খুন্তি নাড়ার নরম হাত নয়, রীতিমতো ক্যারাটে শেখা হাত। ক্যারাটে, ক্যারাটে নাম শুনেছিস কোনোদিন? কথাগুলো বলার সময় পেছন থেকে একজন ওর উপর হামলে পড়ার চেষ্টা করতেই সুদীপ্তা পিছনে ঘুরে দুহাত দিয়ে কান দুটো সপাটে এক থাবড় মারল। ছেলেটার তখন মাথা ভোঁ ভোঁ করতে শুরু করেছে। বুকের মধ্যে সজোরে একটা ঘুষি মেরে উল্টে ফেলে দিল তাকে। হয়তো রক্ত বেরিয়েছে, কিন্তু অত গুরুত্ব দেয়নি সুদীপ্তা। অবস্থা বেগতিক দেখে বাকি তিনজন পালানোর চেষ্টা করতেই দুজনের শার্টের কলার ধরে আটকালো আর অন্যজনকে এক পা বাড়িয়ে ল্যাং মেরে ফেললো রাস্তায় থাকা স্টোন চিপে তখন তার কপাল ফেটে অজ্ঞান হওয়ার জোগাড়। বাকি দুটোকে আচ্ছা মতো পিটিয়ে হাতের সুখ মিটে নিল সুদীপ্তা। তার পাশে পড়ে থাকা একটা কাঁটা গাছের ডাল দিয়ে আচ্ছা মতো মারছে আর সমানে বলছে, আজ তোদের জন্য মেয়েগুলোর এই দশা। কি মনে করিস নিজেদের বীরপুরুষ? কি ভাবিস মেয়েদের? নোংরা নোংরা কথা বলবি আর তারা কিছু করতে পারবে না? চুপ করে থাকবে? মেরে না হাড় মাংস আলাদা করে রেখে দেবো শয়তান জানোয়ার। তোদের এই নোংরা নজরের জন্যে সন্ধ্যের পরে এই রাস্তা আর কেউ ব্যবহার করতে পারে না। মেয়েরা তো নয়। আজকের পর যদি কোনোদিন দেখেছি মদ খেয়ে মেয়েদের ফোন কাটতে, নোংরা কথা বলতে, সেদিন ডাইরেক্ট মেরে ফেলবো। আজ আধমারা করে ছেড়ে দিচ্ছি, এরপর মেয়েদের সম্মান দিয়ে কথা বলবি। হ্যাঁ রে, তোদের ঘরে মা বোন নেই? যদি থানায় যেতে না চাস আজকের পর কোনোদিন এ মুখো হবি না। আর যদি হয়েছিস তাহলে। বলেই ডালটা ছুঁড়ে ফেলে দিল। ছেলেগুলো অজ্ঞান ছেলেটাকে কোনো রকমে ঘ্যাসটাতে নিয়ে নিজেরাও ল্যাংচাতে চলে গেল। নিজের আনমনে জ্যাকেটটা পরে হাঁটতে হাঁটতে কখন যে গাড়ির কাছে চলে এসেছে বুঝতেই পারেনি সুদীপ্তা। চমকে উঠে দেখল রাজ তার স্কুটির উপর বসে ফোন টিপছে।
রাজ ওদের পাশের বাড়ির কাকুর ছেলে, ওর থেকে 1 বছরের বড়। কি রে, তুই কখন এলি? এই বেশিক্ষণ না, আরে এই তুই যখন ছেলেগুলোকে বেধড়ক পেটাচ্ছিলি ঠিক তখন। কি করব বল, তোরা তো আর কিছু করতে পারলি না। অনেকদিন ধরেই তো বলছিলাম, তাই বাধ্য হয়ে আমিই মাঠে নামলাম। আর এখন দেখ, মাঠ পুরো ফাঁকা। যাই বলিস, এমন মারছিলি বেচারাগুলোকে, একটু হলে টপকে যেত পুরো। এই এই কে বেচারা? কে বেচারা? ওই হারামিগুলো বেচারা? ইস, কি মুখের ভাষা রে তোর! কোথা থেকে শিখলি এইসব? তোর থেকে। তা তুই কি মনে করে? আরে কাকিমা তোর আসতে দেরি হচ্ছে দেখে আমাকে পাঠালো, তবে আরো একটা কারণ আছে। কি রে, বল না, বল না প্লিজ। স্কুটিতে ওঠ বলছি। বলেই স্কুটির উপরে রাজ নিজে আগে বসলো, পিছনে ওর কাঁধ দুটো ধরে সুদীপ্তা উঠল। স্কুটি চলতে শুরু করলো। আরেকটা কারণ হচ্ছে, মায়ের হাতের বানানো লুচি আর আলুর দম তোর পেটে যাওয়ার জন্য একদম তৈরি। দুজনের হাসির শব্দ হাওয়ায় মিলিয়ে যায় ধীরে ধীরে। দূর থেকে শোনা যায় অষ্টমী পুজোর ঢাকের আওয়াজ। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হল তার সম্মান। সমাজের মানুষের চোখে সে যেমনই হোক না কেন, এই সম্মান হারিয়ে ফেললে তার কাছে সব কিছুই অর্থহীন হয়ে যায়। তাই যখন কোনো লোভী মানুষের লালসায় ভরা দৃষ্টি তার সম্মানহানি করতে চায়, তখন সেই মেয়েটি ভিতর থেকে এক অদম্য শক্তি অনুভব করে। তখন সে আর দুর্বল থাকে না, তার চোখে ফুটে ওঠে প্রতিবাদের আগুন। পরিবার তাকে অবহেলা করতে পারে, সমাজ তাকে দমিয়ে রাখতে পারে, কিন্তু যখন তার সম্মানের প্রশ্ন আসে, সে লড়াই করে। এই লড়াই শুধুমাত্র বাইরের দুষ্ট শক্তির বিরুদ্ধে নয়, বরং এই লড়াই নিজের ভিতরের ভয় আর অসহায়তার বিরুদ্ধেও। সে একাই সব অশুভ শক্তিকে পরাজিত করার ক্ষমতা রাখে। কারণ একজন নারী যখন নিজের সম্মান রক্ষার্থে রণাঙ্গনে নামে, তখন সে আর সাধারণ মেয়ে থাকে না, সে হয়ে ওঠে শক্তিরূপিণী দুর্গা। শুনছিলেন লেখিকা শ্রেয়া রাধিকার কলমে বহুমুখী দুর্গা। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের গল্প পাঠে আমাদের সাথে ছিল মার্গারেট, নন্দিনী, প্রীতম, সুদীপ্তা, পূজা, পল্লবী, কৃষ্ণকলি, সঙ্গীতা এবং আমি রায়ান। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনবেন আরও একটি রোমাঞ্চকর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।